একটা মা আর মেয়ে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। মুখোশধারী মাংস খেয়ে কোনো নরখাদকদের আগমনে বদলে যায় সবকিছু। শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল, চলো পুরো গল্পটা জেনে নেওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক অচেনা মেয়েকে মুখোশ পরিয়ে একটি পিলারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই মেয়েটার গলায় ছুরি চালিয়ে নির্মমভাবে তাকে বলি দেওয়া হয়। এরপর সামনে আসে আরও ভয়ঙ্কর একটি দৃশ্য। আশেপাশে থাকা কিছু মানুষ, যারা আর মানুষ বলে মনে হয় না, তারা জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে মেয়েটার শরীর ছিঁড়ে খেতে শুরু করে। ঠিকই ভয়াবহ মুহূর্তের পরেই হঠাৎ করে গল্পের দৃশ্য বদলে যায়। আমরা দেখতে পাই একটা সাধারণ চা স্টল, যেখানে বসে আছে একজন মহিলা এবং তার মেয়ে। ধীরে ধীরে বোঝা যায় তারা মা ও মেয়ে। মায়ের নাম নাজোয়া আর মেয়েটার নাম ইয়ান্তি। এদিকে গল্প চলতে থাকে। হঠাৎ করে পাশের রাস্তা দিয়ে একটা গাড়ি জোরে চলে যায়। গাড়ির চাকা থেকে ছিটকে আসা পানিটা যেন ইয়ান্তির গায়ে না লাগে, এই ভয়ে নাজোয়া সঙ্গে সঙ্গে তার মেয়েকে আঁকড়ে ধরে। এই দৃশ্য দেখে ইয়ান্তি রেগে যায়। সে গাড়িটার দিকে তাকিয়ে গালাগালি করতে শুরু করে, কিন্তু তখনই তার মা নাজোয়া তাকে থামিয়ে দেয়, এভাবে কথা বলতে নিষেধ করে। এরপর নাজোয়া ইয়ান্তিকে নিয়ে স্কুটিতে করে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে তারা দেখে সেখানে আগে থেকে এক অচেনা মহিলা বসে আছে। আর ঠিক তখনই ক্যামেরা ঘুরে যায় দেওয়ালের দিকে, যেখানে আমরা দেখতে পাই ইয়ান্তির নামে অনেকগুলো সার্টিফিকেট টাঙানো রয়েছে। এতেই বোঝা যায় ইয়ান্তি পড়াশোনায় খুবই ভালো এবং মেধাবী একজন মেয়ে। এরপর আমরা দেখি নাজোয়া এবং সেই মহিলা টেবিলে বসে গল্প করছে। অন্যদিকে ইয়ান্তি চা বানাচ্ছে। চা বানিয়ে মহিলাটিকে দেওয়ার পর মহিলা বলেন, তুমি তো অনেক বুদ্ধিমতী, এখনো এখানে কেন আছো? শহরে গিয়ে ভালো জায়গায় পড়াশোনা করলেই তো পারো। নাজোয়া উত্তর দেন, আমি সেলাইয়ের কাজ করি, খাওয়া দাওয়া, বিদ্যুৎ বিল, ইয়ান্তির পড়াশোনা খরচ সবকিছু জোগাড় করতেই অনেক কষ্ট করতে হয়। আর এখানে শহরে গিয়ে আমি তাকে কিভাবে পড়ালেখা করাবো? এরপর মহিলাটি ধীরে গলার স্বর করে অফার করেন, হ্যাঁ, আমি আপনাদের কষ্টের কথা জানি। আমি ভাইরোয়া পরিবার থেকে এসেছি। আমার নাম সারি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইয়ান্তির পড়াশোনার জন্য কোনো খরচই আপনাকে দিতে হবে না। এমনকি শহরে গিয়ে যেখানে থাকবেন তার বাড়ি আর খাবার খরচও আমরাই দিচ্ছি। এছাড়া আপনাকেও একটি চাকরিও দেওয়া হবে। আপনার মেয়ে এত বুদ্ধিমতী, একবার ভেবে দেখুন। এই কথা বলেই মহিলাটি সেখান থেকে বিদায় নেন। ইয়ান্তি তার মায়ের দিকে হাসি মুখে তাকায়, যেন সে আগেই বুঝে গেছে ভবিষ্যতে নতুন সম্ভাবনার কথা। এরপর আমরা দেখতে পাই নাজোয়া আর ইয়ান্তি সবকিছু গুছিয়ে শহরের দিকে রওনা হয়েছে। শহরে পৌঁছে তারা এসে দাঁড়ায় একটি বড় বাড়ির সামনে। সেখানে সারি নামের সেই মহিলাটি ইয়ান্তির হাতে বাড়িটার চাবি দিয়ে দেয়। ইয়ান্তি বাড়িটার ভেতরে ঢুকে খুবই খুশি হয়ে যায়। আর ঠিক তখনই বাইরে আমরা দেখি নাজোয়া আর ইয়ান্তির সাথে নতুন কলেজের শিক্ষকরা এবং ভাইরোয়া পরিবারের কয়েকজন সদস্য দেখা করতে এসেছে। তারা নাজোয়াকে উষ্ণভাবে ওয়েলকাম জানায়। রাত হলে নাজোয়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। হঠাৎ তার মনে হয় সিঁড়ির নিচে কিছু একটা দাঁড়িয়ে আছে। নিচে তাকাতেই সে দেখতে পায় অনেকগুলো পা ঝুলে আছে। ভয়ে সে মুখ ফিরিয়ে নেয়, আবার তাকিয়ে দেখে কিছুই নেই। নাজোয়া এরপর সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা তখনও দেখি সেখানে সত্যি অনেকগুলো পা ঝুলে আছে। রাত কেটে দিন হলে নাজোয়া কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসে। সেখানে সে দেখতে পায় তার মেয়ে ইয়ান্তি তার মাকে একটি বড় টিভি আর দামি স্মার্টফোন দেখাচ্ছে। এই সব কিছু পেয়ে ইয়ান্তি ভীষণ খুশি। সে আনন্দে দৌড়ে চলে যায়। নাজোয়া টিভির দিকে তাকাতেই তার মনে হয় পিছন দিয়ে কিছু একটা চলে গেল। এটা কি ছিল দেখতে নাজোয়া সেখানে এগিয়ে যায়। সে চারপাশ খুঁজতে থাকে এখানে কেউ লুকিয়ে আছে কিনা। নাজোয়া সেখানে একটা লাইট পায়। হঠাৎ একটা পোকা তার পায়ের দিক দিয়ে হেঁটে যায়। নাজোয়া হালকা করে চমকে ওঠে। এরপর সে অন্যদিকে তাকাতেই দেখতে পায় একটা মানব আকৃতির কিছু একটা সাদা কাপড়ে ঢাকা। নাজোয়া ধীরে ধীরে সেখানে এগিয়ে যায়। কাপড়টা সরাতে সে দেখে ওটা আসলে একটা লাইট ল্যাম্প। ঠিক তখনই তার চোখে পড়ে নিচে পড়ে থাকে একটা ছোট বই। নাজোয়া বইটা হাতে তুলে নিয়ে খুলতেই সে দেখতে পায় একটা ছবি। ছবিতে রয়েছে কিছু মানুষ লাল কাপড় পরা, আর ঠিক মাঝখানে একজন মহিলা অদ্ভুত এক মুখোশ পরে সাদা শাড়ি গায়ে। পরের পৃষ্ঠা উল্টাতেই সে দেখতে পায় একটা অদ্ভুত নাম, লাবিনাক। এই নামটা তার কাছে ভীষণ অস্বস্তির লাগে। নাজোয়া বইটি নিয়ে টেবিলে এসে বসে। সে রিসার্চ করতে থাকে আর পাশে থেকে একটা আপেল তুলে খেতে যায়। কিন্তু আপেলটা মুখে নেওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ওটা বদলে যায় একটা মানব অঙ্গে। দেখতে ঠিক যেন অর্ধেক একটা হৃৎপিণ্ড। ভয় না যাওয়া ওটা হাত থেকে ফেলে দেয়। পর মুহূর্তেই ওটা আবার আপেলের রূপ নেয়। ঠিক তখনই পেছনে একটা ল্যাম্পের লাইট ফ্লিকার করতে থাকে। নাজোয়া সেখানে গিয়ে ল্যাম্পের কেবল খুলে দেয়, কিন্তু ফিরে আসতেই পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়।
সে সুইচ টিপে লাইট জ্বালাতেই সে দেখতে পায় একটা মৃত পচা শরীর। এই দৃশ্য দেখে নাজোয়া ভয়ে দৌড়ে পালায়। সে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে সোজা তার মেয়ের রুমে। নাজোয়া তার মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। রাত কেটে দিন হলে আমরা দেখতে পাই নাজোয়া ভাইরো পরিবারের পুরনো মানুষদের সাথে একসাথে বসে খাবার খাচ্ছে। তারা কাজের কথা আলোচনা করছে। হঠাৎ নাজোয়ার হাত লেগে একটা গ্লাস পড়ে ভেঙে যায়। নাজোয়া ভাঙা কাজগুলো তুলতে গেলে তারা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, যেন নাজোয়ার একটুও কষ্ট তারা সহ্য করতে পারবে না। এরপর নাজোয়া ভাইরোয়া পরিবারের লোকদের সেই বাড়িতে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনাগুলো এক এক করে বলে, কিন্তু তারা হেসে উড়িয়ে দেয়। তারা বলে নতুন জায়গায় এলে এমনটা হওয়াই স্বাভাবিক, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। বাড়িতে ফিরে নাজোয়া ভাইরোয়া পরিবারের একজন মেয়ের সাথে কথা বলতে বসে। সে তাকে বলে গত রাতে ল্যাম্পের লাইট ফ্লিকার করা, অন্ধকার আর সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা। সব শোনার পর হঠাৎ করে মেয়েটা কিছু না বলেই ঘরের স্পিকারে জোরে গান চালিয়ে দেয় আর সে নাচতে শুরু করে। এই দৃশ্য দেখে নাজোয়া কিছুটা অবাক হয়, কিন্তু কয়েক মুহূর্ত পর নাজোয়া নিজেও তার সাথে নাচতে শুরু করে। এই নাচের দৃশ্যের সাথেই আমরা দেখতে পাই কিছু আদিম মানুষ অদ্ভুত ভঙ্গিতে নাচছে। হঠাৎ পেছনের দরজা দিয়ে দেখা যায় ইয়ান্তি পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে। ইয়ান্তি দেখে তার মা একাই নাচছে। ইয়ান্তি একটু হেসে সেখান থেকে চলে যায়। হয়তো মায়ের মুখে হাসি দেখে সেও ভেতরে ভেতরে খুশি হয়। কিন্তু আমরা তো দেখছিলাম নাজোয়ার সাথে আরেকজন মেয়েও নাচছিল, তাহলে সে কোথায় গেল? একদিন রাতে নাজোয়া খাবার খাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল বাইরে। তার মনে পড়ে রাত হয়ে গেছে, তবুও আজ ইয়ান্তি বাড়ি ফিরে নাই। তাই সে ইয়ান্তিকে মোবাইলে কল করে, কিন্তু মোবাইলে বন্ধ পায়। তাই সে ছাতা নিয়ে বাড়ির দরজা খুলে বের হয়। দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। পিছে থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। পিছে ঘুরে দরজার দিকে তাকাতেই ঠিক তখনই মনে হয় পিছে দিয়ে কেউ আসছে আর তার নাম ধরে ডাকছে। ঘুরে তাকাতেই হঠাৎ একটা ভুতুড়ে শরীর ঝুলে পড়ে। ওটা দেখে নাজো বাড়ির ভিতরে ঢুকে যায় আর দরজা পাশে দাঁড়িয়ে থাকে। পিছে থেকে বুঝতে পারে দরজা আস্তে আস্তে খুলে আসছে, আর এরপরেই সে দেখে এটা ইয়ান্তি। আর এখানে দেখা যায় ইয়ান্তি মায়ের উপর অভিমান করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর দেখতে পায় ইয়ান্তি ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলে সে শুনতে পায় ওয়ার্ড্রোবের ভেতর থেকে শব্দ আসছে। এরপর সে দেখে ওয়ার্ড্রোবের দরজা থেকে অনেকগুলো ভুতুড়ে হাত বেরিয়ে আসছে। সে তার মাকে ডাকতেই হাতগুলো পালিয়ে যায়। এরপর সে ওয়ার্ড্রোবের দিকে গিয়ে দরজা খুলতেই একটা ভুতুড়ে শরীর দেখতে পায়, যেটা দেখে সে জোরে চিৎকার করতেই তার মা চলে আসে। তার মা আর সে আবার ওয়ার্ড্রোবের দিকে তাকাতেই এবার আর ইয়ান্তি সেখানে কিছু দেখতে পায় না, শুধু কিছু কাপড় ঝোলানো আছে। এরপর নাজোয়া তার মেয়েকে বলে, এত রাতে এভাবে চিৎকার কেন করছো? এটা বলে নাজোয়া ইয়ান্তিকে জড়িয়ে ধরে হাসতে শুরু করে। ইয়ান্তি মায়ের হাসি দেখে সেও হাসতে শুরু করে, আর এই হাসি আস্তে আস্তে অট্ট হাসিতে পরিণত হয়, যেটা দেখে ইয়ান্তি বুঝতে পারে এটা তার মা নয়। এরপর নাজোয়ার রূপ নেওয়া আত্মাটা হাসতে হাসতে তার দিকে আসতে থাকে। ইয়ান্তি শরীরের ওপরে উঠে মানুষের হৃৎপিণ্ড ইয়ান্তির মুখের কাছে নিয়ে যায়। ইয়ান্তি ভয়ে চিৎকার দিতেই তার ঘুম ভেঙে যায়, মানে এটা স্বপ্ন ছিল। এরপর ইয়ান্তি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে, কারণ আজ তার কলেজের একটা প্রজেক্ট রয়েছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে বেরিয়ে পড়ে তার কলেজের টিচারদের সঙ্গে, বলা যায় ভাইরোয়া পরিবারের সাথে। এর সাথে মা আজ এই বাড়িতে। সেই ইয়ান্তিকে বিদায় জানানোর পর নীরবতা নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এরপর সে টিভি দেখতে শুরু করে। হঠাৎ সে একটা শব্দে আচমকা উঠে আর সেই দিকে যেতে শুরু করে। তবে সে সেখানে কিছু দেখতে না পেয়ে চলে যায়। কিন্তু আমরা সেখানে দেখতে পাই একটা ভয়ঙ্কর আত্মাকে, যেটার অনেকগুলো হাত ছিল আর ভয়ঙ্কর মুখ। এরপর নাজোয়া সোফাতে ঘুমিয়েছিল। আচমকা তার মাথা বেয়ে দুইটা হাত নড়াচড়া করতে শুরু করে। চোখ খুললে সে দেখতে পায় সে একটা জায়গায় আছে, যেখানে একটা সোফা, একটা লাইট আর রুমের অন্য কিছু নেই। সে পিছে মাথা ঘোরাতেই সেখানে একজন মুখোশ পরা মহিলা সেখানে রক্তমাখা অবস্থায় সেখানে আসে। আর আশেপাশে অনেকগুলো আত্মা, যেগুলো সাদা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ সিন বদলে যায়। সেখানে সাদা কাপড় পরা মহিলাকে মুখোশ পরানো হয় আর আশেপাশে সকল আদি মানুষ নাচতে শুরু করে। এরপর একজন এসে মুখোশ পরা মহিলাকে গোলাতে ছুরি দিয়ে কেটে হত্যা করা হয়। আর সেই আদি মানুষগুলো সবাই দৌড়ে এসে সেই বলি দেওয়া মহিলাকে ছিঁড়ে খেতে শুরু করে। সিন আবার ফিরে আসে, যেখানে বাটি ভর্তি চোখ নাজোয়ার সামনে রাখা হয়। নাজোয়া এটা দেখে চিৎকার করতেই বাস্তবে ফিরে আসে। কিছুদিন পর নাজোয়া কোথাও থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়।
সে সেই শব্দটা খুঁজতে থাকে। এরপর সে দেখতে পায় একটা অদ্ভুত মেয়ে, যাকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে একটা দিক যেতে শুরু করে। নাজোয়া পিছে পিছে যায়। সে দেওয়ালের উল্টো পাশ থেকে একটা ফিসফিস গলায় শব্দ শুনতে পায়। এরপর সে সেখানে থাকা দেয়ালের সাথে লেগে থাকা বুকশেলফ সরিয়ে একটা গুহার মতো জায়গা খুঁজে পায়। সে নিচে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। দেয়ালে খোদাই করা বিভিন্ন প্রাচীন মূর্তি সে দেখতে পায়। কিছুটা এগোতেই সে দেখে ফ্রিজ ভর্তি করা মানুষের বিভিন্ন অঙ্গ স্টক করে রাখা হয়েছে। নাজোয়া বীভৎস গন্ধ অনুভব করে। সে সেখানে থাকা বিদ্যুৎ লাইট চালু করলে সেখানে দেয়াল ও অনেকগুলো সেল দেখতে পায়। 40 নম্বর সেল খুলে সে একটা কাগজ হাতে পায়। সেখানে তার সকল ডাটা ছিল, এমনকি সেখানে তার ওজন কত এটাও লেখা ছিল। শেষ পর্যন্ত কাগজটা পড়ে বোঝা যায় সে সম্পূর্ণ সুস্থ। হঠাৎ পিছে থেকে একটা সেল আপনা আপনি খুলে যায়। সেখানে সে আরও একটা কাগজ পায়। সেখানে সে কাগজটা পড়ে নিচে নামাতেই একটা ভুতুড়ে আত্মাকে দেখে ভয়ে চিৎকার করে পালাতে শুরু করে। এর সাথে ক্যামেরা পিছে ঘুরলে আমরা অনেকগুলো নরখাদকদের দেখতে পাই। সে সেখান থেকে পালিয়ে বের হয়, জঙ্গলে কিছু মানুষদের কাছে যায়, কিন্তু তারা সবাই তার সাথে হাসাহাসি করে এবং মজা করে। এরপর সে তাদের থেকে পালাতে শুরু করে। একসময় সে হোঁচট খেয়ে পড়ে যায়, আর এখানে একটা কুকুর তাকে কামড়াতে চায়, কিন্তু সেখানে সে টিচাররা চলে আসে, যারা প্রথম থেকে নাজোয়া আর তার মেয়েকে এই শহরে নিয়ে এসেছিল। আর এখানে ডেভিড নামের লোকটা নাজোয়ার গলাতে ইঞ্জেকশন করে অজ্ঞান করে ফেলে। এরপর সিন বদলে যায়, যেখানে ভাইরোয়া ফ্যামিলি গ্রুপ ইয়ান্তিকে নিয়ে খাবারের আয়োজন করেছিল। যেখানে খাবার খেতে খেতে হঠাৎ ভাইরোয়া ফ্যামিলির সবাই মিলে ইয়ান্তিকে জোর করে রক্ত খাওয়াতে শুরু করে। আর কিছু সময়ের মধ্যে ইয়ান্তির চোখ সম্পূর্ণ সাদা হয়ে যায়, আর এতে বোঝা যায় ইয়ান্তি নিজের নিয়ন্ত্রণে নেই। সিন বদলে যায়, দেখা যায় ভাইরোয়া নিজে তার শরীরের রক্ত ঢালছে। এরপর সে সেখানে নাচতে শুরু করে, যেন বড় কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর সে নিজের হাতের শিরা কেটে রক্ত বের করে। সে নরখাদকদের খেতে দেয়। অন্যদিকে দেখতে পাই নাজোয়াকে একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে। ভাইরোয়া হাতে ছুরি নিয়ে এসে নাজোয়ার কপালে দাগ দিয়ে বলির প্রস্তুতি নিয়ে নেয়। এরপর ভাইরোয়া মেয়ে ইয়ান্তি হাতে ছুরি দেয় আর নাজোয়াকে মারতে বলে। ইয়ান্তি ছুরি হাতে নিয়ে মারতেই যাবে, তখনই নাজোয়া তার মেয়েকে পুরনো কথাগুলো বলতে শুরু করে। এতে ইয়ান্তি পুরনো স্মৃতি মনে পড়ে যায়, আর সাথে সাথে ইয়ান্তি ছুরি নিশানা পরিবর্তন করে ভাইরোয়ার গলায় ঢুকিয়ে দেয়। যদিও এতে ভাইরোয়ার তেমন কিছু হয় না, তবে অন্যদিকে তার নরখাদক দলের মেম্বারদের কষ্ট হতে থাকে। এটা দেখে ইয়ান্তি তার মায়ের বাঁধন খুলে দেয়, আর দুইজন পালাতে শুরু করে। তারা পালাতে পালাতে সেই ফ্রিজ ঘরে চলে আসে। অন্যদিকে ডেভিড নাজোয়া আর ইয়ান্তিকে খুঁজতে থাকে। মা আর মেয়ে দুইজন আলাদা সেলে লুকিয়ে পড়ে, আর দেখা যায় সেই ফ্রিজ রুমে ডেভিডও চলে আসে। নাজোয়াকে খুঁজতে খুঁজতে একটা সেল খোঁজে, আর সেখানে তার হাতে থাকা দাঁতে একটা অশরীরী আত্মা দেখতে পায়। আর এর সাথে তার ভেতরে শরীর জ্বলতে শুরু করে। তার চামড়া এবং ভেতরে অঙ্গ ছিঁড়ে বেরিয়ে আসে, আর ভয়ঙ্করভাবে সে নিজের অঙ্গগুলো খেতে শুরু করে। এরপর হঠাৎ ডেভিডকে একটা আত্মা সেলের ভেতরে টেনে নিয়ে তাকে মেরে ফেলে। নাজোয়া আর ইয়ান্তি সেল দুটো থেকে বাহিরে বেরিয়ে পালাতে শুরু করে, কিন্তু সেই ভাইরোয়া আর নরখাদকগুলো মা আর মেয়েকে ধরে ফেলে। মায়ের সামনে ভাইরোয়া ছুরি ধরে তার মেয়েকে, আর তার মাকে বলে, তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তোমাকে নিজেকেই নিজের প্রাণ দিতে হবে। এখানে কিছু ইমোশনাল সিন আমরা দেখতে পাই। মা নিজে সেখানে শুয়ে পড়ে, আর দেখা যায় সকল নরখাদক এসে নাজোয়াকে ছিঁড়ে খেতে শুরু করে। এর সাথে ইয়ান্তি হাতে ছুরি নিয়ে তার মাকে মেরে দেয়, কারণ তার মার অনেক কষ্ট হচ্ছিল, যেটা সে সহ্য করতে পারছিল না। আর সেই নরখাদকদের মধ্যে থেকে বেরিয়ে আসে। এরপর ভাইরোয়া ইয়ান্তির মাথায় একটা মুকুট দিয়ে তাদের দলে স্বাগত জানায়। তবে ইয়ান্তি তার মাকে হারিয়ে ফেললেও তার ভালোবাসা কখনো হারায় নাই। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো আজকের মতো গল্পটা এখানেই রাখলাম, আর নেক্সট গল্পের জন্য অবশ্যই অপেক্ষা করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে অবশ্যই থাকো। ধন্যবাদ।